দেশের দেয়ালচিত্রের ইতিহাসে নতুন চমক সৃষ্টি করেছে জুলাই বিপ্লব। ৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বেশ কিছু দেয়ালচিত্র বা গ্রাফিতি দেখা গেছে। এরপর বিচ্ছিন্নভাবে দেয়ালচিত্রের দেখা মিললেও গত বছরের জুলাই বিপ্লবে তা অতীতের দেয়ালচিত্রের ইতিহাস আমূল বদলে দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে পোস্টার ও দেয়াল লিখনের মতো দেয়ালচিত্র হয়ে উঠেছে আন্দোলনের অন্যতম অনুষঙ্গ। দেয়ালে যা কিছু উপস্থাপিত হয় তা আকর্ষণ করে বেশি, ফলে এটি সবসময়ই ছিল। পশ্চিমা দেশে এর চল বেশি। শিল্পবোদ্ধারা বলেন, গ্রাফিতির ভাষা খুব সহজ, কিন্তু পেছনের বোধটা থাকবে অত্যন্ত গভীর। গত বছরের জুলাই বিপ্লবে দেশের সব এলাকায় দেয়াল জুড়ে আঁকা হয় গ্রাফিতি। বিপ্লবকে স্মরণীয় করে রাখতেই শিক্ষার্থীদের এই উদ্যোগ। এসব দেয়ালচিত্রে আন্দোলনরত ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে। এসব চিত্রে রাষ্ট্র সংস্কারের কথা, বদলে যাওয়া বাংলাদেশের গল্প, অসাম্প্রদায়িক বাংলার দৃশ্য, দুর্নীতি, অত্যাচারের অবসান, মত প্রকাশের স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠা, পরবর্তী প্রজন্মের প্রত্যাশা সহ অনেক প্রত্যাশার কথা অবলীলায় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের আঁকা এসব শিল্পকর্ম সবার নজর কেড়েছে। সবাই এর প্রশংসা করেছে। জুলাইয়ে বাংলাদেশের শহরগুলো স্লোগান গ্রাফিতিতে রঙিন হয়ে ওঠে। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, পানি লাগবে পানি, গর্জে উঠেছিলাম বলেই বাংলাদেশ, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, বিকল্প কে, আমি তুমি আমরা, ছিনিয়ে এনেছি বিজয়, শিখিনি পরাজয়, দ্বিতীয় স্বাধীনতা ৩৬শে জুলাই, শোনো ধর্ম আর দেশকে মিলাইতে যেও না, ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া, রক্তাক্ত জুলাই, আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমরা গড়ব আমাদের দেশ, আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই, নাটক কম করো প্রিয়, ইত্যাদি। এসব দেয়ালচিত্রে ২ হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সাহসিকতার প্রতীক আবু সাঈদের প্রতিকৃতি যে কতভাবে আঁকা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আছে পানি বিতরণ করতে গিয়ে গুলিতে ঢলে পড়া মুগ্ধর প্রতিকৃতি, তার পানির বোতলও আঁকা হয়েছে পরম যত্নে। অস্বীকারের সুযোগ নেই, ভাষা আন্দোলন ও ৭১-এর স্বাধীনতা সংগ্রামের পরই ইতিহাসের অনন্য আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিল্পবোদ্ধারা বলেন, দেয়ালচিত্র বা গ্রাফিতি কারো বিনা অনুমতিতে সাধারণ মানুষের সম্মিলিত অভিমত শৈল্পিক উপায়ে দেয়ালের গায়ে লেখনী কিংবা অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই চিত্র অঙ্কনে সাধারণত স্প্রে পেইন্ট বা মার্কার পেন উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু জুলাই বিপ্লবে অন্য উপকরণের পাশাপাশি ব্যবহার করা হয়েছে তেল রং। গ্রাফিতির ইতিহাস বিশ্লেষণে জানা যায়, ইতালিয়ান শব্দ গ্রাফিতিয়াতো থেকে এসেছে শব্দটি, যার অর্থ খচিত। গ্রাফিতির প্রচলন শুরু প্রাচীন গ্রিক ও রোমানদের সময়কাল থেকে। গ্রাফিতি শব্দটি শিলালিপি, চিত্রাঙ্কন এবং এ ধরনের শিল্প বিপ্লবকে বোঝায়। প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেয়ালের মধ্যে এগুলো প্রথমে পাওয়া গিয়েছিল। আমাদের দেশে ২০১৭ সালে হঠাৎ সুবোধ নামে একটি চরিত্রের মধ্যে দিয়ে গ্রাফিতি নতুন করে পরিচিতি পায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের সামনে শামসুন্নাহার হল নির্যাতন উপলক্ষে ছাত্র ইউনিয়নের ড্রাগনের গ্রাফিতি, সুন্দরবন রক্ষা আন্দোলনের সময় কিছু বার্তা নিয়ে করা দেয়ালচিত্র আর নিজেদের আবাসের অধিকার নিয়ে করা গ্রাফিতি সহ একের পর এক গ্রাফিতি দেখা যায়। এগুলো যারা এঁকেছেন তাদের খোঁজ পাওয়া যায় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় থেকে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ হয়ে আসছে। সে সময় কামরুল হাসান এই ধারা শুরু করেন। তারপর ৯০-এর গণ আন্দোলন পর্যন্ত শিল্পীরা গ্রাফিতি এঁকেছেন। সেই থেকে দেশের যে কোনো আন্দোলনে গ্রাফিতি হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। দেয়ালে কিছু উপস্থাপন করলে মানুষকে সেটা আকর্ষণ করে, তাই প্রতিবাদের অন্যতম একটি অনুষঙ্গ হলো গ্রাফিতি। ৯০-এর দশকের একটি জনপ্রিয় গ্রাফিতি ছিল কষ্টে আছে আইজুদ্দিন। আজ হয়তো অনেকেই সেই আইজুদ্দিনকে ভুলে গেছেন। তখন পুরনো ঢাকার দেয়ালে, নীলক্ষেতে, দোয়েল চত্বরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সীমানা প্রাচীর সহ বিভিন্ন জায়গায় কষ্টে আছে আইজুদ্দিন দেখা যেত। অন্য জেলায় আইজুদ্দিন তার কষ্ট ছড়িয়েছেন। অনেকে খোঁজ করেছেন কে এই আইজুদ্দিন, কেন তিনি কষ্টে আছেন, কিসের কষ্ট তার? খাওয়ার কষ্ট, টাকার কষ্ট, লেখাপড়ার কষ্ট, বেকারত্বের কষ্ট,
প্রিয়জন ছেড়ে যাওয়ার কষ্ট, নাকি তিনি একজন কষ্টেরই শিল্পী? গ্রাফিতি শিল্পীরা রহস্যময়, তাদের কোনো কিছুই জানা হয় না। আবার প্রশাসন আইজুদ্দিনকে পছন্দ করে না, তাদের পালিয়ে থাকতে হয়। অনেক সময় পালিয়েও রক্ষা হয় না, আইজুদ্দিনেরও হয়নি। 2015 সালে একটি চুরির মামলায় নাকি তিনি গ্রেপ্তার হন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় 3 দশকেরও বেশি আগে কষ্টে জীবন কাটানো আইজুদ্দিনের কষ্ট বোঝার অনেকের পক্ষেই, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য বেশ কঠিন। রাষ্ট্র সমাজ যখন এদের অবহেলা করে, তাদের যন্ত্রণা বোঝে না, তখন তারা বাসের সিটে, টয়লেটে, বেঞ্চে, গাছে, টাকায় নিজেদের কষ্টের কথা লিখে রাখে। 2017 সালের মাঝামাঝি সময় আগারগাঁওয়ের দেয়ালে হঠাৎ দেখা যায় সুবোধ গ্রাফিতি। এটি সিরিজ ধর্মী গ্রাফিতি। সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধ, তুই পালিয়ে যা, তোর কিছুই হবে না। সুবোধ, তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। সুবোধ, তুই পালিয়ে যা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে। সুবোধ, কবে হবে ভোর, ইত্যাদি। অনেকেই মনে করেন সুবোধই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গ্রাফিতি। আগে এ ধরনের গ্রাফিতি ছিল না। সুবোধ এত জনপ্রিয় হয় যে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়ও সুবোধের গ্রাফিতি দেখা যায়। অনেকের প্রোফাইল পিকচারেও সুবোধ আছে। বাস্তবতা হলো, কেউ জানে না কে এই সুবোধ, কেন তাকে কেউ ভালোবাসে না, কেন সে পালিয়ে বেড়ায়, পালালেও নগরের দেয়ালে রেখে যায় চিহ্ন। এত সব প্রশ্ন কে তাকে করছে, কারা এটা এঁকেছে? সুবোধ নাগরিকদের ভাবিয়ে তোলে। অনেকেই এর অঙ্কন শিল্পীর পরিচয় জানতে চান, কিন্তু অজানাই থেকে যায় তার পরিচিতি। গ্রাফিতি এমনই হয়, প্রশ্ন ছুড়ে দেয় বাতাসে, আর থেকে যায় মানুষের অন্তরে অগোচরে। 2010 সালে আবু বকর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী ছিলেন। তিনি থাকতেন স্যার এফ রহমান হলে। সে বছর 1 ফেব্রুয়ারি শুরু হয় দুপক্ষের গোলাগুলি। এতে আবু বকর মাথায় গুলিবিদ্ধ হন। 3 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তার গ্রাফিতি দেখা যায়। 2018 সালে স্যার সলিমুল্লাহ হলের শিক্ষার্থী এহসান রফিককে নির্যাতন করে চোখ নষ্ট করে দেয়া হয়। আবার 2019 সালে বুয়েটে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে রফিকের নির্যাতনের ও আবরারের প্রতিবাদ দেখা যায়। ছুঁচো প্রাণীটিকে অনেকে চিকা বলে থাকে, আবার দেয়ালের লিখনকে চিকামারা বলে। তবে দেয়াল লিখনকে কেন চিকামারা বলা হয় সে এক রহস্য। 1947 সালে দেশভাগের মধ্যে দিয়ে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে পাকিস্তানের পক্ষে দেয়াল লিখন শুরু করেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের মোহ কাটে। বাংলা ভাষা সহ বিভিন্ন ক্ষেত্রে শুরু হয় পাকিস্তান সরকারের সীমাহীন বৈষম্য। তখনই আবার সেই শিক্ষার্থীরাই দেয়ালে দেয়ালে লিখে এর প্রতিবাদ জানান। কিন্তু পুলিশের ভয়ে রাতে গোপনে লিখতে হতো তাদের। তারা জিগা গাছের ডালের আগা থেতলে ব্রাশ বানাতেন, ব্রাশের আগায় আলকাতরা দিয়ে স্লোগান লিখতেন। এ সময় একদিন হঠাৎ টহল পুলিশ তাদের কাছে আসে। তখন শিক্ষার্থীরা ব্রাশ দিয়ে ঝোপঝাড়ে আঘাত করতে থাকে। পুলিশ জানতে চায় তারা কি করছে। শিক্ষার্থীরা বলে, হলে চিকার যন্ত্রণায় তারা থাকতে পারেন না, তাই চিকা মারছেন। তখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নয়, চিকার উপদ্রব ছিল পুলিশ ব্যারাকেও। ফলে পুলিশ ছাত্রদের চিকা মারায় খুশিই হয়। এই চিকা মারা এক ধরনের গ্রাফিতি। তবে এখন আর চিকা মারা তেমন দেখা যায় না। গ্রাফিতির ইতিহাস ঘেঁটে জানা যায় 1948 সালে চিকামারা শব্দটি 1952 সালে বিস্তার লাভ করে, আর 1969 সালে শব্দটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে। উত্তাল রাজনৈতিক সময় দারুণ সব চিকা লেখা হতো। গ্রাফিতি রাতের অন্ধকারে দু একজন আঁকেন, কিন্তু চিকা রাজনৈতিক, দলীয় এবং সাংগঠনিক। সবাই মিলে দল বেঁধে চিকা মারেন। চিকা ও গ্রাফিতির মধ্যে পার্থক্য রয়েছে। গ্রাফিতিতে ব্যক্তির রাগ, ক্ষোভ বেশি দেখা যায়। চিকায় দল ও সংগঠনের কথা থাকে। কিন্তু সময় যেতে যেতে এমন এক রাজনীতি এলো যেখানে বিরোধী দলকে প্রায় মাঠেই থাকতে দেয়া হলো না। এভাবে চিকা মারার সংস্কৃতিও প্রায় হারিয়ে গেল। গ্রাফিতি এক ধরনের বিপ্লবের প্রতীক। আন্দোলনের সময় নানান কর্মসূচির মতোই গ্রাফিতিও গুরুত্ব পায়। অন্যায় অবিচারের ব্যঙ্গাত্মক প্রকাশের মধ্যে দিয়ে অত্যাচারী শাসককে প্রশ্ন ছুড়ে দেয়, যে প্রশ্নের উত্তর তারা দিতে চায় না। তখন মানুষের মধ্যে নানামুখী আলোচনা হয়। সরকার যদি এসব থেকে পরিত্রাণের চেষ্টা না করে, তাহলে এর প্রভাব একসময় সরকারকে পতনের দিকে নিয়ে যায়। তাই অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশে দেয়ালে দেয়ালে প্রতিবাদ দেখা যায়। জগতের প্রায় সব দেয়ালই একজন গ্রাফিতি শিল্পীর ক্যানভাস হতে পারে।
গ্রাফিতি শিল্পীরা সাধারণত পরিচয় গোপন রাখেন। তারা হলেন অন্তর্মুখী শিল্পী। ইংল্যান্ডের ব্যাংকসি ছিলেন একজন বিখ্যাত কিংবদন্তি পথ গ্রাফিতি শিল্পী। তিনি রাজনৈতিক ও যুদ্ধবিরতি গ্রাফিতির জন্য বিখ্যাত। লস অ্যাঞ্জেলেস থেকে প্যালেস্টাইন পর্যন্ত তার গ্রাফিতি দেখা যেত। ইসরায়েলের বিতর্কিত পশ্চিম তীর নিয়ে তিনি বিদ্রুপমূলক গ্রাফিতি তৈরি করেছেন। ব্যাংকসির ছিল এক সিনেমাটিক রহস্য। আজও কেউ জানে না কে এই লোক, কোথায় তিনি থাকেন, আর কেনই বা দুনিয়া জুড়ে গ্রাফিতি আঁকেন। বিশ্বের দেয়াল, সড়ক আর সেতুতে ব্যাংকসির গ্রাফিতি দেখা যায়। তার সেরা গ্রাফিতির মধ্যে রয়েছে ফ্লাওয়ার থ্রোয়ার, দ্য মাইল্ড মাইল্ড ওয়েস্ট, বেলুন গার্ল ইত্যাদি। তার গ্রাফিতি অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেভিড কোকে বলা হয় সৃজনশীল বিদ্রোহী। তিনি ফেসবুকের নির্বাহী মার্ক জাকারবার্গকে তার নতুন কার্যালয়ের গ্রাফিতি এঁকে দেন। এজন্য তিনি কোনো টাকা না নিয়ে প্রতিষ্ঠানের একটি শেয়ার দাবি করেন 2002 সালে, যার মূল্য দাঁড়ায় প্রায় $20 কোটি। গ্রাফিতি একটি বিতর্কিত বিষয়। অধিকাংশ দেশে গ্রাফিতিকে বিকৃত ও ধ্বংসাত্মক শিল্প হিসেবে গণ্য করা হয়, কারণ অনেক সময় সন্ত্রাসী গোষ্ঠী তাদের সক্রিয়তা গ্রাফিতির মাধ্যমে প্রচার করে। জেন মিচেল বাস্কুইট, যার গ্রাফিতি জনসাধারণের মনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তার তৈরি একটি গ্রাফিতি $10 কোটি বিক্রি হয়েছিল।